আমি মোটামুটি বাজি ধরেই বলতে পারি, যদিও ইলেকশনের মাত্র কয়েকদিন বাকি, কিন্তু গণভোটের ভেতরে আসলে কি আছে আপনি জানেন না। আপনি জানেন হ্যাঁ এবং না ভোট বলে একটা ব্যাপার আছে। এবার যখন আপনি ভোট দিতে যাবেন, আপনার নর্মাল ভোটের পাশাপাশি হ্যাঁ বা না টাইপ একটা জিনিসেও ভোট দিতে হবে। আপনি এটাও জানেন বেশিরভাগ রাজনৈতিক দল এবং বর্তমান যে সরকার আছে সবাই চায় আপনি হ্যাঁ ভোট দেন। আপনি হয়তো মনে মনে এটাও ভাবছেন যে সবাই যদি চায় হ্যাঁ ভোট দেই, তাহলে আলাদা করে হ্যাঁ ভোট দেওয়ার দরকার কি? আমি যাকে নির্বাচিত করবো ভোট দিয়ে, সে তার মতো করে হ্যাঁ ভোটের ভিতরে যা যা আছে সেগুলো করে নিলেই তো পারে। এই চিন্তাটাও ভ্যালিড, কারণ সবাই যদি একই জিনিস চায় তাহলে ওটা নিয়ে আলাদা করে ভোট দেওয়ার তো কোনো মানে নাই। অবশ্যই মানে আছে। এই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, সংস্কার করা লাগবে কি লাগবে না। উনি যেইভাবে বলতেছে যেন আগের দিনে খাতা কলম ছাড়া মৌখিকভাবে একজন আরেকজনকে জমি লেখা দেওয়া। ভাই এটা গল্প হইতে পারে, আইন না। গণভোট কি চা বিস্কুট নাকি? এত বড় একটা বিষয় দলিল লাগবো না? আমি আপনার হয়ে ঐক্যমত্য কমিশনের 84টা পয়েন্টের প্রত্যেকটা ভালো। পড়েছি। আমার এখন মাথা ব্যথা করতেছে এরকম কঠিন জিনিস পড়ার কারণে, বাট কষ্ট অন্যান্য হবে। সরকারি কাগজপত্র যেরকম কঠিন হয় এটা তার থেকে সোজা, বাট তারপরেও অনেক কঠিন। আজকে আমরা আপনি গণভোটে হ্যাঁ বললে কি হবে ভার্সেস আপনি গণভোটে না বললে কি, এটা বোঝার চেষ্টা করব। যেই 84টা পয়েন্টে আপনি হয় হ্যাঁ ভোট দিবেন অথবা না ভোট দিবেন, ওই 84টা পয়েন্টের ভিতরে কি আছে এটা আপনার একটু জানা উচিত, রাইট? চলুন শুরু করা যাক। প্রথমেই আমি গণভোটের একটু সমালোচনা করি। আমার পার্সোনালি মনে হয় গণভোট ব্যাপারটার দরকার ছিল না। একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন আপনারা আমাকে গালি দেওয়ার আগে, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এই জিনিস বলতেছি। প্রথম কথা হলো, মানুষকে একসাথে 84টা জিনিসে হ্যাঁ বলতে বলা বা না বলতে বলা খুব একটা স্মার্ট ডিসিশন বলে আমার মনে হয় না। কারণ গণভোটের ফরম্যাটটাই এরকম করা হয়েছে এবার, যে আপনি যদি হ্যাঁ বলেন তার মানে আপনি 84টা জিনিসে একবারে হ্যাঁ বলতেছেন, আবার আপনি যদি না বলেন তার মানে আপনি 84টা জিনিসে একবারে না বলতেছেন। অনেক মানুষই আছে যারা ওই 84টা জিনিসের মধ্যে 5টা 6টা হ্যাঁ বলবে, 10-15টায় না বলবে, আবার 5টা 6টা ভালো লাগবে হ্যাঁ বলবে। প্রথমত বুঝতে হইব এই গণভোট কেন হইতাছে। এই গণভোট হইতাছে যাতে সিস্টেম আর কখনো সহজেই দুর্নীতিগ্রস্ত হইয়া না যায়। ক্ষমতায় থাকা দুর্নীতিবাজদের হাত পা বাঁধার জন্য এই গণভোটে হা জয়ী হইলে তাদেরকে কঠিন নিয়ম কানুনের মধ্য দিয়ে যাইতে হইবে। আর এই 84টা বিষয়ের মধ্যে যাদের 10টা 5টা 15টা বিষয় অমত আছে তারা এরাই। সাধারণ জনগণ যারা দেশের ভালো চায়, যাদের ব্যক্তিগত স্বার্থ নাই, তাদের অমত থাকার কথা না। অমত আছে যাদের ব্যক্তিগত স্বার্থ আছে। হ্যাঁ বলবে, ওরকম কোনো উপায় কিন্তু রাখা হয় নাই। 84টাই একবারে হ্যাঁ বলতে হবে অথবা 84টাই একবারে না বলতে হবে, যেটা আমার মতে বেশ অদ্ভুত একটা ব্যাপার। আপনারা জানেন রিসেন্ট সময়ের জনপ্রিয় রেফারেন্ডাম বা গণভোট হলো গিয়ে ব্রেক্সিটের গণভোটটা, যে ইংল্যান্ডের কি ইউরোপের সাথে থাকা উচিত, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নাকি চলে যাওয়া উচিত। ব্রেক্সিট বলে একটা ব্যাপার হয়েছিল কয়েক বছর আগে। ওখানে কিন্তু একটা প্রশ্নই ছিল যে আমাদের কি ব্রেক্সিট, আমাদের কি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকা উচিত নাকি উচিত না। হ্যাঁ বললো হ্যাঁ। এত সিম্পল একটা ভোট, বাট তারপরেও ইউনাইটেড কিংডমে কিন্তু আজকে পর্যন্ত কামড়াকামড়ি মারামারি হয় যে ব্রেক্সিটের ভোটটা ঠিকমতো হয়েছিল নাকি, হ্যাঁ বানাতে আমরা কনফিউজ হয়ে গেছিলাম, বুঝি না কি হওয়া উচিত না উচিত ইত্যাদি। স্কটল্যান্ডের এর আগে আলাদা হওয়া উচিত নাকি ইউকে থেকে, এটা নিয়ে গণভোট হয়েছে। এছাড়া সাউথ আফ্রিকা বর্ণবাদের সময় গণভোট হয়েছে। প্রত্যেকটা গণভোটেই একটা কমন ব্যাপার ছিল যে এত বেশি জিনিসে হ্যাঁ বা না একসাথে বলতে হবে। উনি এখানে যেটা বলতেছে ব্রেক্সিটের গণভোট, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের একটা বিষয়ে গণভোট হয়েছে। আরে ভাই, ব্রেক্সিট, আফ্রিকা এদের একটা বিষয়ে সংস্কারের দরকার হয়েছে, তাই এরা একটা বিষয়ে গণভোটের আয়োজন করছে। তারা তো 84টা স্ট্রাকচারাল সমস্যায় ভোগে না। আমাদের তো এক গাদা ফাঁকফুকু, এগুলো ঠিক করতে হইব না নাকি 84টা গণভোটের আয়োজন করবে? যাই, এক নম্বর যেটা 84টার মধ্যে এক নম্বর যেটা, সেটা হলো আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা। বাট এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কেন প্রয়োজন? কারণ রাষ্ট্রভাষা হবে বাংলা, এটা আমাদের সংবিধানে আগেও ছিল, এটা কোনো নতুন সাজেশন না। বাট টুইস্ট হলো রাষ্ট্রভাষা হবে বাংলার সাথে এটাও বলা হয়েছে যে বাংলাদেশিরা বর্তমানে যেসব ভাষা তাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার করে প্রত্যেকটাকেই স্বীকৃতি দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের প্রায় 30 থেকে 38টার মতো ভাষা আছে, পাহাড়ে ইউজ হয়, সমতলে ইউজ হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা ইউজ হয় বাংলাদেশে, এবং ওগুলো সব কটাকে স্বীকৃতি দেওয়া হবে। যদি আপনি হ্যাঁ বলেন তার মানে হলো আপনি এই জিনিসটা একমত করতেছেন। এক নম্বরে যেটা আছে এটা তো কোনোভাবেই কোনো প্রবলেম হওয়ার কথা না ভাষা নিয়ে। যারা অন্যান্য ভাষায় কথা বলে তাদের ভাষার স্বীকৃতি দেওয়া হবে, এটা খুবই ভালো বিষয়। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হলো বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশি বলা হবে, বাঙালি বলা হবে না। এখন এইখানে আবার একটা টুইস্ট আছে। এই 84টা সাজেশন, যে সাজেশনগুলায় আপনি হ্যাঁ বলতেছেন বা না বলতেছেন, এই 84টা যখন রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছিল সবাই কিন্তু এগুলা একমত হয় নাই। ফর এক্সাম্পল, আমাদের যে এখন আর বাঙালি বলা হবে না, আমাদের যে এখন বাংলাদেশি বলা হবে, এই ব্যাপারটাই কিন্তু গণফোরাম একমত হয় নাই। ওকে, এই বিষয়টাতে গণফোরাম একমত হয় নাই, আরো অনেকেই একমত হয় নাই। এই সব সবাই একমত হয় নাই কারণ হচ্ছে তাদের বিভিন্ন ধরনের এজেন্ডা আছে। তো এখানে সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি না কোনো প্রবলেম আছে। আর সবাই তো বাঙালি না, অন্যান্য গোষ্ঠী চাকমা, মারমা, তারপরে আর কি আছে, সাঁওতাল সহ আরো যারা আছে, যারা বাঙালি না, তাদের পরিচয় আগে নিয়ম অনুযায়ী ভুল ছিল। এটা সংশোধন হওয়া উচিত ছিল। এখানে সাধারণ মানুষের অমত থাকার কথা না। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার মনে হচ্ছে, যেটা নিয়ে আপনারা হয়তো সবচেয়ে বেশি কনফিউজ হবেন, সেটা হলো এখন থেকে সংবিধান সংস্কারের জন্য বা সংশোধনের জন্য নিম্ন কক্ষের 2/3 ভোট লাগবে এবং উচ্চ কক্ষের মেজরিটির ভোট লাগবে।
চলেন আমি এবং আপনি মিলে একটা ইমাজিনারি ইলেকশন করি, কারণ এই ব্যাপারটা বোঝা জরুরি। এই ইলেকশনে 3টা দল আছে, ফারহান দল, মাকলুর দল এবং টিকলুর। এই ইলেকশনে 3টাই আসন, ঢাকা 1, ঢাকা 2 এবং ঢাকা 3। এক আসনে ভোটার আছে 1 লাখ, ঢাকা 2 আসনে ভোটার আছে 50,000 এবং ঢাকা 3 আসনে ভোটার আছে 50,000। টোটাল দিলে ভোটার কত? 2 লাখ। টোটাল আসন কত? 3টা এবং টোটাল পলিটিক্যাল পার্টিও। প্রথম আসনে আমি পেয়েছিলাম 51,000 ভোট, দ্বিতীয় আসনে 26,000 ভোট, তৃতীয় আসনটা আমি হারছি, ওটা আমি 5,000 ভোট পাইছি। টোটাল আমার ভোট তাহলে কত হলো? 82,000। এখন ঢাকা 1 আসনে যে আসনে মাকলু হারলো, সে আসনে মাকলু পাইছিল 40,000 ভোট। ঢাকা 2 আসন যেটাও মাকলু হারছে, ওটাও পাইছিল 20,000 ভোট। ঢাকা 3 আসনে যেটাও জিতছে, ওটাও পাইছে 30,000 ভোট। মাকলুর তাইলে টোটাল ভোট কত হইল? 90,000। টোটাল ভোট আমার 2 লাখ ছিল, তার মধ্যে মাকলু 90,000 ক্যাপাসিটির 50% মানুষ নিয়োগ দিতে পারবে মাকলুর পক্ষ থেকে। আর আমি যেহেতু আমি অত ভোট পাই নাই, আমি উচ্চকক্ষে মাত্র একজনকে নিয়োগ দিতে পারবো আমার পক্ষ থেকে। তাহলে বিষয়টা দেখেন, যদিও জনগণ ভোট দিল আমাকে, 2টা আসনে আমি জিতলাম, বাট জনগণ তো মাকলুকেও ভোট দিছে, সো ও অনেক ভোট পাইছে। ও নিম্নকক্ষে তেমন কিছু করতে পারে নাই, ট্র্যাডিশনাল সংসদ যেটা, কিন্তু উচ্চকক্ষে নিজের বেশি মানুষ বসায় ফেলছে। এখন আপনি বলতে পারেন উচ্চকক্ষে নিজের বেশি মানুষ বসাইলে কি হবে? এখানেই টুইস্টটা। নিম্নকক্ষে যাই পাশ হবে এখন থেকে সব উচ্চকক্ষে আবার ভোটের জন্য যাবে, এবং উচ্চকক্ষে পাশ হওয়ার পরেই ওইটা আইন হবে। নিম্নকক্ষে তো আমি যা বলবো তাই আইন হবে, তাই না? কারণ 2 এমপি সিলেক্ট হয়েছে নিম্নকক্ষে আমার রাজনীতিতে, এবং আমি যে ডিসিশন নিব ওরাও তাতেই হ্যাঁতে হ্যাঁ মিলাবে। কিন্তু প্রবলেম হবে উচ্চকক্ষে যাওয়ার পরে, উচ্চকক্ষে যেহেতু আমার বিরোধী দল সেই দলের থেকে 2জন আছে এবং আমার দলের থেকে কম মানুষ আছে, আমি যেই বিলই উচ্চকক্ষে পাঠাবো সেই বিল আটকে যাওয়ার একটা চান্স আছে। ওকে, প্রথমত উনি যেই উদাহরণ দিছে এইটা একটা ফালতু উদাহরণ। এমন একটা বিষয় 3টা আসন 3টা সিট দিয়ে ব্যাখ্যা করা যায় না। দ্বিতীয়ত স্পষ্টভাবে লেখা আছে উচ্চকক্ষের এককভাবে কোনো কিছু পাশ করার অধিকার নাই। কোনো প্রস্তাব পাশ হইতে হইলে নিম্নকক্ষের 2/3 মানে 67% ভোট লাগবে, আর উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা মানে 51% ভোট দরকার হইব। এরপর এই বিলটি রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। উচ্চকক্ষ যদি 2 মাসের মধ্যে বিল পাস না করে, তাহলে বিলটি স্বয়ংক্রিয়ভাবে পাস হয়েছে বলে ধরা হবে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য যাবে। এখানে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়বদ্ধতা বেশি। কারণ মোটামুটি সবই ভালো এবং সবই বেশ বোরিং। ওভারঅল আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি বলবো যে জুলাই সনদের 84টা প্রস্তাবের অলমোস্ট সবকটাই ভালো সাজেশন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে এই গণভোটে তেমন কিছু যায় আসবে বলে আমার মনে হয় না। কেন? তার কারণ ভালো প্রস্তাবের আসলে তেমন কোনো মানে নাই যদি মানুষ ভালো না হয়। কাগজে কলমে সবসময় ভালো কথাই লেখা থাকে, এবং ওই ভালো কথার নিচে সবাই রাজি হয়, হ্যাঁই বলে, কিন্তু তার মানে এই না যে ভালো জিনিসগুলোই বাস্তবায়ন হয়, কারণ মানুষ ভালো না। আমি উনি বিনয় বিনয় কি বলতে চাইতেছে সবকিছু মিলে, যে ব্যাপারটা হচ্ছে এরকম যে এরা গণভোট কোনো কাজেই দিব না, এরকম একটা ব্যাপার। এটা সবচেয়ে হাস্যকর কথা। হাস্যকর ছাড়া আর আমি কি বলবো? যদি প্ল্যানই না থাকে বাস্তবায়ন করবেন কেমন? জুলাই সনদের রোডম্যাপটা স্পষ্টভাবে ধাপে ধাপে দেওয়া আছে। গণভোটে হ্যাঁ হলে বিষয়টা সরাসরি সংবিধানে যুক্ত হবে। এরপর নতুন সরকার আসার পর 180 থেকে 270 দিনের মধ্যে আইনের মাধ্যমে সেটার বাস্তবায়ন করবে। একই সঙ্গে কমিশন ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে, যাতে মানুষ নিজে থেকে তাদের অধিকার দাবি করতে পারে। উনি একেবারে বোকার মতো কথা বলতেছে। এই সংস্কার যদি হয়, মানুষ ধীরে ধীরে রাষ্ট্র সম্পর্কে বুঝবে, নিজের অধিকার সম্পর্কে বুঝবে, জানবে, আর ধীরে ধীরে বাস্তবায়ন হবে। এমন অদ্ভুত যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে কেন? ভিউ বাড়ানোর জন্য, নাকি লুকায় লুকায় তুমিও খাও? কেউ ওনাকে আবার জিজ্ঞেস করেন না খান কি, তাইলে মনে করবো ওনারে গালি দিছে। সর্বশেষ কথা, এই সংস্কার হবে রাজনৈতিক দল, সরকার আর ক্ষমতায় থাকা লোকদের উপর। এদেরকে এখান থেকে কঠিন নিয়ম মানতে হবে। মেইন ধাক্কা পড়বে তাদের উপর যারা আর লুটপাট করতে পারবে না। আপনার ভোট আপনি যার ইচ্ছা তারে দেন, কিন্তু গণভোটে হ্যাঁ বলুন, সনদ পড়ুন, শেয়ার করুন।